This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাঙালি হিসেবে এ রাজ্যের বাসিন্দা হিসেবে এ রাজ্যের সাধারণ নাগরিক হিসেবে যখন শুনি যে বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন 12 লক্ষ কোটি টাকার বিনিয়োগ এসে গেছে, মানে গ্রাউন্ডেড হয়েছে, তিনি বলেছেন হ্যাজ টেকেন অফ, তখন গর্বে ছাতি ফুলে যায়। প্রত্যেকের এটা স্বাগত জানানোর কথা, কিন্তু প্রশ্ন থাকে যে সেই বিনিয়োগের তুলনায় নিয়োগ হয়েছে কি? আজ কেন আমরা বিকেলের বিতর্কে এইরকম একটা ইস্যু বেছে নিলাম? কারণ আজ কিছু শিক্ষিত তরুণ তরুণী তারা বেকার মেলা বলে, এই সল্ট লেকে বইমেলা যেখানে হয় তার থেকে কিছুটা দূরেই সবে বইমেলা হয়েছে, সেখানে তারা বেকার মেলা করলেন। তারা প্রত্যেকেই টেট উত্তীর্ণ এবং সংখ্যাটা কম নয়। সবাই যে রাস্তায় নেমেছিলেন একদিনে এমন নয়, কিন্তু তারা চপ ভাজলেন, তারা রুটি সেঁকলেন, তারা ঘুগনি মুড়ি বিক্রি করলেন। পুরোটাই হচ্ছে প্রতীকী। কেননা সাম্প্রতিক সময়ে মুখ্যমন্ত্রী একাধিকবার বলেছেন যে এগুলোও কাজ। অবশ্যই এই সমস্ত কাজ বা পেশার প্রতিও আমাদের যথেষ্ট শ্রদ্ধা আছে, কিন্তু জগতে সব কাজ সবার জন্য নয়, এটাও ঠিক। এই একই সময়ে যখন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন শেষ হলো সদ্য দুদিনের, সেখানে একটা হিউজ ইনভেস্টমেন্ট এবং আলোর রেখা দেখা গেল, অন্তত সরকার সেটা দাবি করছে, ঠিক তখনই শিক্ষকদের চাকরিতে নিয়োগে আধার। এটাই আজ আমাদের ইস্যু। এপাশ থেকে যারা অতিথি আলাপ করাবো, সজল ঘোষ বিজেপি কাউন্সিলর এবং বিজেপি নেতা, মাঝখানে রয়েছেন অতনু চট্টোপাধ্যায় সিপিআইএম এর মুখপাত্র এবং নেতা, একেবারে শেষে আমার বাঁ হাতে এদিকে রয়েছেন মণিশঙ্কর চট্টোপাধ্যায়, উনি আইনজীবী এবং অবশ্যই এখানে শাসক পক্ষের হয়ে বলবেন। আমরা প্রথমেই আপনাদের দেখাবো ও শোনাবো, যারা দেখেছেন তারা আবার দেখুন, সেই চাকুরি প্রার্থীদের আরতি, তারা ঠিক কি বলছেন, কেন আজকে এই জায়গায় তারা এসে পৌঁছলেন। আজকে আমাদের এই চপ বাজার এটা কোনো কারণ নয়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি বলেছিলেন যে যা করো চপ শিল্প করো, কাজে দেবে, কিন্তু আমরা 2022 সাল থেকে টেট পাস করে আমরা বসে আছি ঘরে। আমাদের মা বাবা আজকের এই ছবিগুলো দেখছে, আমাদের দেখে একটু দয়া মায়া হয় না? আমরা বলিনি যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আমাদের হাতে ধরিয়ে দিন, আমরা শুধু একটা সুযোগ চেয়েছি। আর দিদিকে বলছি, দিদি এইভাবে আর সম্ভব না, আমাদের সমাজটা এইভাবে এগোতে পারে না। এখানে বসে স্লোগানও তুলছি যে ও দাদা ভাই ও দিদি ভাই লেবার নেবেন নাকি। শিক্ষা দপ্তর খোলা রাখার কি দরকার? বন্ধ করে দেওয়া হোক। শিক্ষা দপ্তরটা মানুষের জন্য, শিক্ষা দপ্তরটা কিন্তু মানুষের জন্য। মানুষের যদি কল্যাণ না হয় তো শিক্ষা দপ্তর খোলা রাখার কোনো দরকার নেই। আমরা সব সময় TV9 বাংলা ভারসাম্যে বিশ্বাস করে সংবাদ সম্প্রচারের ক্ষেত্রে। আমরা ভালোটা ভালো বলি, খারাপটা খারাপ বলি। আমরা BGBS যেমন ফলাও করে দেখিয়েছিলাম, আমরা ঠিক এই ছবিটাও সারাদিন ফলাও করে দেখাচ্ছি। তার কারণ এরা আপনার আমার ঘরের সন্তান, এরাও শিক্ষিত না। চপ সবার পক্ষে ভাজা সম্ভব নয়, এই নিয়ে কোনো বিতর্ক হতে পারে না। পৃথিবীতে কিছু মানুষ চপ ভাজার জন্য জন্মে থাকতে পারেন, সবাই নয়। আমরা আজকে আমাদের বিতর্ক শুরু করব সজল ঘোষকে দিয়ে। সজল বাবু, এই ছবিটা আজকে দেখতে হচ্ছে, আমরা গ্রাফিক্সে অবশ্যই দেখাবো যে পাইপলাইনে কিভাবে চাকরি প্রার্থীদের লক জ্যাম বা ট্রাফিক জ্যাম হয়েছে সেটা দেখাবো, কিন্তু আপনাদের প্রাথমিক প্রতিক্রিয়াটা নেওয়ার পর যদি মাইকটা হাতে নেন। বলছি যে চপ ভাজাকে ছোট করে আমি দেখতে রাজি নয়, আমরাও দেখছি না। বলছি আপনি অনেকগুলো পেশার কথা বলেছেন, তৃণমূলের জামানায় নতুন পেশা আজকে থেকে দেখছি, সেটা হচ্ছে মোবাইল চুরি, চাকরি চুরি, কয়লা চুরি, বালি চুরি, মানে বালুর চাল চুরি, এটার পর সেটা হচ্ছে মোবাইল চুরি। আমার চোখে চপ ভাজাটা অত্যন্ত সম্মানের কাজ এগুলোর থেকে, কিন্তু প্রশ্ন হচ্ছে চপ যদি ভাজবো তাহলে আমাকে SSC পরীক্ষা দেব কেন? আমি যদি PhD করব তারপর আমি চায়ের দোকান দেব কেন? এখন দেখবেন একটা ট্রেন্ড এসছে, লেখা থাকে বিকম চায়ওয়ালা। এটা কিন্তু সমাজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমি বিকম পাস করে আমি চায়ের দোকান খুলতে বাধ্য হয়েছি। না, আবার এমনও তো হতে পারে উনি একটা অপশন হিসেবে চুজ করেছেন এটাকে। না, অপশন আপনি আমায় বুঝিয়ে বলুন, যদি আমি চাই বেচবো তাহলে আমার লেখাপড়া কোন কাজে লাগলো? জ্ঞান তো বিতরণের জন্য, জ্ঞান তো ছড়িয়ে দেওয়ার জন্য। আর যদি আমি লেখাপড়া শিখে চায়ের দোকান খুলি, তার থেকে যদি আমি প্রথম থেকে চায়ের দোকান খুলতাম, এই বাবা মায়ের যে পরিশ্রম সেটা এত হতো না।
এবং সেই যে মূলধনটা আমি লেখাপড়া এবং এত বছরের পর বছর পরিশ্রম করে একটা জায়গায় পৌঁছালাম, সেটা পৌঁছতে হতো না। এই মূলধনটা আমি চায়ের ব্যবসায় লাগালে আরও ভালো চা ব্যবসা হতো। আমার প্রশ্ন হচ্ছে, চা ব্যবসা, রিক্সা টানা, সাইকেল চুরি করার থেকে, মোবাইল চুরি করার থেকে, গরু চুরি করার থেকে, আবাসনের ছাদ চুরি করার থেকে, 100 দিনের টাকা চুরি করার থেকে অনেক ভালো সম্মানের কাজ। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই সম্মানের কাজটা যদি করতেই হতো তাহলে প্রথম থেকে করলেই হতো, আজকে সে 1 নম্বর চায়ওয়ালা হতে পারত। এই যে জায়গাটা, আমার এই জায়গাটায় আপত্তি। রাজ্য, আপনারা বলছেন ভারসাম্য, আপনি বিজিবিএস এর কথা বলছেন, 12 লক্ষ কোটি টাকা না কত কোটি টাকা নাকি এসে গিয়েছে, এটা ইনভেস্ট হয়েছে কোথায়? লিপস অ্যান্ড বাউন্সে। আমার প্রশ্ন হচ্ছে, এই এটা রাজ্য সরকারের দাবি না, দাবি করলে তো হবে না। দাবি করলে আপনি সেই দাবিটা মানে তার প্রতিধ্বনি করলে হবে না, আপনাকে প্রশ্নও তুলতে হবে। ভারসাম্যের কথা বলেছেন আপনি। আমার প্রশ্ন হচ্ছে, বিজিবিএস এর খরচা এই সরকার তুলতে পেরেছে কিনা? বিজিবিএস করার যে খরচা, সেই খরচাই সরকার তুলতে পেরেছে কিনা? আমার প্রশ্ন হচ্ছে, এই 12 লক্ষ কোটি টাকা যদি এসে থাকে, এই 12 লক্ষ কোটি টাকা তুমি কোথায় করলে? সমুদ্রে মাছের চাষ করলে, গঙ্গায় মাছের চাষ করলে, না কি করলে? সেটা মানুষের কাছে তুলে ধরো। বেশ, বাম প্রতিনিধির কাছে আসি, প্রাথমিক প্রতিক্রিয়া, তারপরে দ্বিতীয় পর্বে যাব। দাদা, ওই তুমি বলার সময় বিশ্ব বাংলা সম্মেলনের কথা বলি। এখন স্বাভাবিকভাবে এখানে আমরা যারাই আছি, মনিদা আছে, সজলদা আছে, আমি, ইভেন তুমিও, যখনই কোনো সম্মেলন বা মিটিং এ ধরনের জিনিস হয়, মানে বাৎসরিকভাবে হয়, একটা বেসিক জিনিস থাকে হচ্ছে যে আগের মিটিংয়ে বা আগের সম্মেলনে আমরা কি কি করলাম বা কি কি করবো বলে ঠিক করেছিলাম, সেটা এখানে কতটা কি হলো। বিশ্ব বাংলা সম্মেলন গোটা রাজ্য, গোটা দেশ, গোটা পৃথিবীর মধ্যে একমাত্র সম্মেলন, আগের বছরের গাল গল্প নিয়ে আর এবছর হয় না। এই যে 12 লক্ষ কোটি টাকা না কি বলেছিল, তুমি গত বছরের বিজিবিএস চালাও, এরকমই একটা গাল ভরা 1 লক্ষ কোটি টাকার একটা হিসাব দিয়ে দিল। মনিদা হয়তো একটু পরে বলবেন যে এখানে এত কোটি, ওখানে এত টাকা। রাজাদা, চোখের সামনে তুমি কি দেখতে পাচ্ছ? চোখের সামনে দেখতে পাচ্ছ মুখ্যমন্ত্রী এখনও হলদিয়ায় যাচ্ছেন, কখনো মাদ্রাজ যাচ্ছেন, গিয়ে শিল্প সম্মেলন করছেন, স্পেনে গিয়ে শিল্প সম্মেলন করছেন। আমাদের করের টাকা কালকে চাঁদে গিয়ে, মঙ্গল গ্রহে গিয়েও শিল্প সম্মেলন করতে পারেন। কিন্তু যে রাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার 3 মাসের মধ্যে একটা তৈরি হওয়া কারখানা ডিনামাইট দিয়ে উড়িয়ে সেখানে সর্ষে চাষ করেন, সে রাজ্যের শিল্পপতিরাও বুঝে যান যে এ রাজ্যে ভূতের ভবিষ্যৎ থাকতে পারে, কিন্তু এই রাজ্যে তৃণমূলের আমলে শিল্পের কোনো ভবিষ্যৎ নেই, ভবিষ্যৎ থাকতে পারে না। যার জন্য আজকে বেকার ছেলেমেয়েরা, তারা হচ্ছে বেকার মেলা বসিয়ে চপ ভাজতে বাধ্য হচ্ছে। আমি একদম নির্দিষ্টভাবে বলবো, চপ ভাজা বা কোনো রকম কাজ কোনো রকমভাবে ছোট না। তৃণমূলের নেতাদের মতো হয়ে চুরি করার চাইতে চপ ভেজে জীবন চালানো অনেক ভালো। কিন্তু একটা ছেলে বা একটা মেয়ে যখন একটা গ্র্যাজুয়েশন করে, মাস্টার ডিগ্রি করে, পিএইচডি করে, তখন যাকে চপ ভাজতে হয়, তাকে অর্থনীতির কথায় বলে ছদ্ম বেকারত্ব, যা অর্থনীতির জন্য সবচাইতে খারাপ হচ্ছে নিদর্শন। আর আজকে দাঁড়িয়ে এই যে গত বছর বলেছিল স্পেনে না কোথায় গিয়ে অনুপ্রেরণায় সুরভিত এক শিল্পপতি, তিনি নাকি শালবনীতে কত লক্ষ লক্ষ কোটি টাকার নাকি উনি ইনভেস্টমেন্ট করে হাজার হাজার লোকের কর্মসংস্থান করে নেবেন। এখন ওটার জন্য একটা সিবিআই তদন্ত চাইতে হবে যে সেই শিল্পের কি হলো। আপনার প্রাথমিক বলা শেষ হয়েছে, মণিশঙ্কর বাবু আমি বলছি, মাইকটা নিন প্লিজ। একটা সরকার আজ প্রায় 15 বছর হতে যাচ্ছে, 20 বছরের দিকে যাচ্ছে। আমি নিরপেক্ষভাবেই বলছি যে একটা সরকার যখন আছে এবং যারা চাকরি করছে তারা মাইনে পাচ্ছে, সরকারি ফাংশনগুলো হচ্ছে, ক্রিটিসিজম প্রথম দিন থেকেই হচ্ছে ক্রিটিসিজম। আমরা দেখেছি, আমি নিজে আইনজীবী প্র্যাকটিস করি, উনি হয়তো প্র্যাকটিস করেন, 3 বছর 4 বছর পর গ্র্যাচুইটি পেত না, মানে যারা মাস্টারমশাই ছিলেন 3 মাস 4 মাস পর মাইনে আসতো, অগস্টের মাইনেটা আসছে জানুয়ারিতে, এইরকম অবস্থায় একটা কন্ডিশন ছিল। সেই জায়গায় আমি বলছি এটা সরকারটা চলছে, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। কীভাবে চলছে, ক্রিটিসিজম ওনারা করুক, কিন্তু চলছে। এইবার আমার কথা হচ্ছে, আপনি প্রথমেই যখন দেখাচ্ছিলেন যে ওই যারা বলছেন আমাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হোক, এবং যারা চপ ভাজছেন, যারা অ্যাজিটেশন করছেন, যারা চারিদিকে বসে আছেন, আমার কথা হচ্ছে ভুল বোঝানোর একটা লিমিট থাকে, যেমন ইম্পসিবিলিটির একটা লিমিট থাকে, ভুল বোঝানোর একটা লিমিট থাকে। একটা ইস্যু নিয়ে মামলা চলছে কোর্টে, সেই ইস্যুতে তারা বলছে আমাদের অ্যাপয়েন্টমেন্টটা দিয়ে দেওয়া হোক। যারা মামলা করছেন যে বলছেন যে না পুরো প্যানেলটা ক্যান্সেল হোক, বা মামলা যতক্ষণ পর্যন্ত শেষ না হবে দেওয়া যাবে কি যাবে না সেটা ঠিক হবে না, তারা এবার তাদেরকে উস্কে দিচ্ছে যে তারা গঙ্গায় ঝাঁপ দিয়ে গঙ্গায় পার করে মমতা ব্যানার্জির কাছে অ্যাপয়েন্টমেন্ট নিতে যান, শুয়ে অ্যাপয়েন্টমেন্ট নিতে যান, কখনো কখনো রাজপথে শুয়ে পড়ছেন। তাদেরকে বোঝানো তো উচিত, না রাজপথে শুয়ে পড়ছে,
রাজপথে শুয়ে পড়েছিল কিছুদিন আগে দেখেছি সবাই, গঙ্গা পার করে দেখছিলাম এক গলা জল নিয়ে মমতা ব্যানার্জির বাড়িতে যাচ্ছে। আমি বলছি আমি করা উচিত না, আমি বলছি যেখানে আমি আমার না বা কেন বলবে ভাই, আমি তো বলছি ঠিক করবেন তো, এটাই তো বিজেপি। আমি বলছি যদি মনে হয় যে চপ করা উচিত এদের, মানে করা উচিত, আমি বলছি আমি যদি আইনে যাব আইনটা দেখবো, যদি আমি আইনের পথে না যাই আমি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করব, আন্দোলনের মাধ্যমে যাব, দুটো একসঙ্গে চলতে পারে না। আর যে চপ ভাজার কথাটা যে বললো না সজল বাবু, যে প্রথম থেকে বললে চাটা, এই জ্বালাটা কি খুব ভালো একজন উপার্জন করা মানুষ বুঝতে পারে আপনার মনে হয়? আমি বলছি তারা স্যার উপার্জন নেই, সে বোঝে জ্বালা। ক্যান্ডিডেট আমি বুঝি না, মানা যায়। আমি ভুল বোঝাচ্ছি কাউকে সেটা মানা যায় না। বেশ, আমি একদিকে কোটে যাচ্ছি, আবার একদিকে ভুল বোঝাচ্ছি, এটা মানা যায় না। আরেকটা আমি লাস্ট কথা বলবো, এই যে চায়ের বলে না প্রথম দিন থেকে যদি চাটা করতো তাহলে এক্সপার্ট হয়ে যেত। এ ভুল বোঝাচ্ছেন, কাকে ভুল বোঝাচ্ছেন এটা ক্লিয়ার করে দিন। আমি বলছি যারা মামলা করছেন চাকরি প্রার্থীদের হয়ে, তাদের বোঝানো উচিত যে কোর্টে যেহেতু সাবজুডিস আছে, যতক্ষণ পর্যন্ত না হচ্ছে তোমরা পাবলিকে পাবে সেটা। সজল বাবুদের প্রতিক্রিয়া নেব। সজল বাবু এক সেকেন্ড একটু 10 সেকেন্ড নেব। আসছি অত এক কথা বললো না, কোর্টে আজকে এসএসসির আইনজীবী বলছে শুধুমাত্র র‍্যাঙ্ক জাম্পিং করে। একটা কথা বলি, এই চাকরি ব্যাপারটা এখন মামলার প্যাঁচ এতটাই জটিল এবং দুর্বোধ্য হয়ে গেছে, সত্যি কথা বলছি মাঝে মাঝে আমরাই মাথায় রাখতে পারি না, রোজ এই কাজ করি। সাধারণ মানুষও ভুলে যাওয়াটা স্বাভাবিক। আপনাদের একটা গ্রাফিক্স আমরা টিভি9 বাংলায় দেখাবো। আমরা বলছি যে কুম্ভ মেলায় লক জ্যাম লেগেছিল না, নাকি 300 কিলোমিটার জ্যাম এখন কেটে গেছে, 48 ঘন্টা মানুষ নাকি লাইনে দাঁড়িয়ে। এ রাজ্যের চাকরি প্রার্থীরাও এরকম জ্যামে দাঁড়িয়ে আছেন, ট্রাফিক জ্যামে। কারণটা দেখুন, আপনাদের একবার শোনাই। 2014-16 টেটের দুর্নীতি হয়েছিল, এটা ক্লিয়ার। তার জেরে নিয়োগ পাননি হাজার হাজার যোগ্য প্রার্থী, এখনো আন্দোলনে তারা। সেটা কাটেনি বলে 2022 সালে টেট পাস 1.5 লক্ষ, সেই নিয়োগ দিতে পারছে না সরকার, রাস্তায় বসে আছেন তারা। পুরনো মামলায় জর্জরিত পর্ষদ এবার এইখান থেকেই জেনারেট করছে নতুন সমস্যা। পুরনো মামলার বা পুরনো নিয়োগ যতক্ষণ না লক জ্যাম ক্লিয়ার হচ্ছে ততক্ষণ সরকার নতুন জ্যামে হাত দিতে পারছে না, নতুন নিয়োগে। 2023 সালে টেট পরীক্ষা নিলেও ফল প্রকাশ করতে পারেনি পর্ষদ। ভেবে দেখুন কেন আমরা এই ডিবেটটা করছি। ফল পরীক্ষা হয়েছে, ফল প্রকাশ করতে পারছে না। আবার যদি ফল প্রকাশ করলে টেটের সংখ্যা বাড়বে, সুতরাং দাবিদারের সংখ্যা বেড়ে যাবে। আবার 5 নম্বর পয়েন্ট দেখুন, বছর বছর টেট হবে। 2024 সালে কিন্তু পর্ষদ টেট পরীক্ষা নেয়নি, এটা কিন্তু প্রমিস ছিল সরকারের। পুরনো মামলা এবং বকেয়া নিয়োগ প্রক্রিয়া জর্জরিত পর্ষদ, তাই বেকাররা শিক্ষিত হয়ে পাশ করেও তারা আজকে চপ ভাজছেন, এটা প্রতীকী। দেখুন আবার বলছি, চপ আমাদের ইস্যু নয়, দয়া করে আমাদের ভুল বুঝবেন না। এই ভারতে অসংগঠিত শ্রমিকের সংখ্যা রাজ্যেও বেশি। চপ ভেজে বাড়ি গাড়ি হাঁকিয়েছেন এমন লোক অনেক আছেন, আমি নাম করে বলতে পারি, সেই ব্যবসায়িক প্রচার হয়ে যাবে, বলবো না। কিন্তু যদি এটা জেনারেলাইজড হয়ে যায় বা একটা এমন স্টেটমেন্ট সুইপিং কমেন্ট হয়ে যায়, তাহলে কিন্তু শিক্ষিতদের গায়ে লাগাটা খুব স্বাভাবিক। আমি এবার সজল বাবুর উত্তর। প্রথম কথা বলছি যে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই বলেছিলেন যে তোমরা বাড়ির মায়েদেরকে বলো ছেলে মেয়েদের সব তৃণমূল করতে, আমি সবার ক্যারিয়ার করে দেবো। চপে একজন দুজন মানুষ তারা গাড়ি বাড়ি করতে পারেন, কিন্তু চপের দোকান তুলে দিয়ে, চায়ের দোকান তুলে দিয়ে তার উপরে বাড়ি করার নমুনাও থাকতে পারে। কিন্তু তৃণমূল করে লাখ লাখ ছেলে মেয়ে তারা কোটিপতি হয়েছেন, এটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু আমি বলছি, এই মনিদা ব্রাহ্মণ মানুষ, এত মিথ্যাবাদী, ডাহা মিথ্যা কথা বললো। একজন উকিল হয়ে ভাবলো উকিল মিথ্যা কথা বললে কেউ তাকে ক্রস করতে পারবে না। তার কারণটা হচ্ছে, কোর্ট অনেকদিন আগেই বলেছিল নিয়োগের ক্ষেত্রে কোনো বাধা নেই। কোর্ট একথা পরিষ্কার বলেছিল যে নিয়োগের ক্ষেত্রে কোনো বাধা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় একটা ডাহা মিথ্যাবাদী। কখনো বলে সুপ্রিম কোর্টের নির্দেশ আছে তাই লাইভ করতে পারবো না, তারপরের দিন আবার সেই সব ভুলে গিয়ে তিনি লাইভ করে দেন, কেউ ধরতে পারে না। সেরকম ভাবে মনিদা ভাবছে আমি যা খুশি তাই এখানে বলে দিয়ে চলে যাবো। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ও মনিদারও নিশ্চয়ই বাড়িতে ছেলে মেয়ে আছে, তারা যদি শিক্ষিত হয় চপ ভাজতে হয়, তারা যদি শিক্ষিত হয় চায়ের দোকান খুলতে হয়, তাহলে মনিদার কেমন লাগবে এই প্রশ্নটা আমি বললাম। সাবজুডিস যে ম্যাটারটা, চাকরি দেওয়ার ক্ষেত্রে, চাকরিদার ক্ষেত্রে কে স্পেসিফিক বলে দিয়েছে, আমি বলছি দেখুন স্পেসিফিক বলে দিয়েছে, সেখানে কোনো বাধা নেই। লাইন বলবো না, কোনো বাধা নেই। আমি মিথ্যে বলছি না, আপনি মিথ্যে বলছেন। আমি বলছি
মানুষ জানে। শুনুন, আপনি যদি এক গলা কণ্ঠে জলে দাঁড়িয়ে বলেন না, তাহলে লোকে বলবে তৃণমূল মানেই মিথ্যাবাদী, তৃণমূল মানেই চোর, তৃণমূল মানেই চোর। এই সবগুলো বন্ধ করার জন্য আমাদের পুলিশি ব্যবস্থা, তৃণমূল টাকা তুলে দেওয়া দরকার, দুর্নীতি এইসব চুরি বন্ধ করার জন্য তৃণমূল টাকা তুলে দেওয়া দরকার। এই সব দুর্নীতি দমন শাখা আছে, ভালো থাকবে। প্রত্যেকটা জায়গাতে যেখানে যেখানে দুর্নীতি হচ্ছে সেখানে সেখানে সিবিআই কে অ্যাপয়েন্টমেন্ট করেছে। সিবিআই যদি কিছু না করতে পারে তাহলে দুর্নীতিটাকে তারা ইনসিস্ট করে। আরে যদি দুর্নীতি দমন শাখা দুর্নীতিটাকে দমন করতে না পারে তাহলে দুর্নীতি করার জন্য ইনসিস্ট করা হয়, সেইটাকে বলুন দুর্নীতি দমন করার জন্য যাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে কোর্ট থেকে তারা দুর্নীতি দমন করতে ব্যর্থ কেন? এই সেক্টরে ব্যর্থ কেন? আপনারা যখন দুর্নীতি দমন করতে পারবেন না তখন মনে হবে যে প্রকারান্তরে আপনারা দুর্নীতি করার জন্য সহযোগিতা করছেন। আমিও কন্টিনিউয়াস বলে যাব, আপনার কথাটা যেন শোনা যায় না যায়, আপনার কথাটা যেন শোনা না যায়, আমিও কন্টিনিউ বলে বললে। আমার কথাটা হচ্ছে দুর্নীতি দমন করা যাদের কাজ তারা দুর্নীতি দমন করতে পারছে না বলে ইনসিস্ট করা যাদের কাজ তারা ব্যর্থ। আমিও মানছি দুর্নীতি দমন করা যাদের কাজ তারা কিছুটা ব্যর্থ, দুর্নীতি হতে পারে সরকারের কাজ শুধুই দুর্নীতি করা, এটাও কিন্তু দুর্নীতি হতে পারে। উনি বলছেন দুর্নীতি দমন করা যাদের কাজ তারা কিছুটা ব্যর্থ, কিন্তু যারা দুর্নীতি করেছে তারা পুরোটাই ব্যর্থ। দুর্নীতি হবে বলেই তো দুর্নীতি দুর্নীতি হওয়ার পসিবিলিটি আছে বলেই তো দুর্নীতি দমন শাখাটা তৈরি হয়েছে। মানছেন তো রাজ্য সরকার দুর্নীতি করেছে? হতে পারে, হতে পারে কি? আপনি দুর্নীতি দমন শাখাটা দুর্নীতি করে মোবাইল চুরি হচ্ছে বিধানসভায় এমএলএদের দুর্নীতি আছে কিনা বলেন। দেখুন আমি দুর্নীতি করব, আমাকে এজেন্সি কিছু করতে পারবে না, সুপ্রিম কোর্ট কিছু করতে পারবে না, হাইকোর্ট কিছু করতে পারবে না, তাই আমি দুর্নীতি করব? আচ্ছা অতনুবাবু, সুপ্রিম কোর্টকে ছোট করলেন, বলে যে সুপ্রিম কোর্ট কিছু করতে পারবে না, হাইকোর্ট কিছু করতে পারবে না। বিইং আ লয়ার সরকারকে কি করতে পারছে? আপনি সরকারকে কি করতে পারছে? বেশ অতনুবাবু বলুন কি করতে পারে গভর্নমেন্ট? মনিদা বললেন না সরকার চলছে, যারা সরকার চলছে, চাকরির কথা বলেন, সরকার দারুণ চলছে। যারা সরকারি চাকরি চাইছে তারা রাস্তায়, যারা সরকারি কি চলছে যারা চাকরি করছে যারা চাকরি করছে তারা দিয়েছে রাস্তায়। তাহলে সরকারি চাকরি মানে সরকার কি এমন চলছে, যারা চাকরি চায় তারা রাস্তায়, যারা চাকরি করছে তারা রাস্তায়। আর যারা যারা হচ্ছে চুরি করলো, এই চাকরি চুরি করলো, তারা তৃণমূলের নেতা। এখন জায়গাটা খুব পরিষ্কার। দেখো এই যে তুমি এই গ্রাফিক্সে দেখালে একটা জায়গা খুব পরিষ্কার, টেকনিক্যাল জায়গা বুঝতে হবে। প্রথমত হচ্ছে নিয়োগের ক্ষেত্রে কোনো বাধা কোনো জায়গাতেই নেই। হাইকোর্ট পরিষ্কার বলে যে কোথাও একটা কাগজ যদি দেখা যায় যে কোর্ট বলে যে নিয়োগ করা যাবে না, এরকম কোনো কাগজ কোথাও নেই, তাহলে নিয়োগটা হচ্ছে না কেন? যাবে না নয়, স্পেসিফিক বলতে নিয়োগের ক্ষেত্রে কোনো বাধাই নেই। তাহলে রাজ্য সরকার যেটা করতে চাইলো, এবার যারা বসেছেন এদের প্রক্রিয়াটাই শুরু হয়। এটা একবার বলে দিই আপনাদের ইনফরমেশনটা। আজকে যাদের দেখলেন এদের দাবি যে এদের নিয়োগ প্রক্রিয়াই শুরু হয়। আপনাদের গুলিয়ে যায় না? আমাদের মাঝে মাঝে গুলিয়ে যায়। 19 রাজ্য সরকার যে নিজের দুর্নীতি থাকতে কি করলো, রাজ্য সরকারকে যখন হাইকোর্ট বারে বারে জিজ্ঞেস করলো, রাজ্য সরকার শুধু আপনি বলুন না, সেই জন্যই তো নিয়োগ প্রক্রিয়াটা মনিবাবু নিয়োগ প্রক্রিয়াটা রেজাল্ট বেরিয়ে গেছে। 22-এ পরীক্ষা, 25 আমরা 25-এ পা দিয়েছি, নিয়োগ প্রক্রিয়াটা শুরু হয়নি। তার কারণ তার আগের সমস্যা জায়গাতে এই যে আজকে যারা রাস্তায় থাকতে হচ্ছে, রাজ্য সরকার রাজ্য সরকারকে যখন হাইকোর্ট বললো যে আপনারা বলুন কতজন হচ্ছে যোগ্য আর কতজন অযোগ্য, রাজ্য সরকার সেখানে বারে বারে এফিডেভিট চেঞ্জ করলো, কোথাও বলতে পারলো না যে কে যোগ্য আর কে অযোগ্য। সবাই হচ্ছে কি আজকে রাস্তায় রাজ্য সরকার নিজের দুর্নীতি ঢাকতে গিয়ে আমি একটা প্রসঙ্গ উত্থাপন করে দিই। দেখুন বিজিবিএস এর কথা আমরা এই কারণেই টেনে এনেছিলাম, কারণ সেখানে দেশের শ্রেষ্ঠ শিল্পপতি দাঁড়িয়ে তিনি বলেছেন পশ্চিমবঙ্গ ভালো ডেস্টিনেশন, গন্তব্য, আপনারা আসুন। তিনি অন্যদেরও আবেদন করেছিলেন, অন্য শিল্পপতিদেরও। আমি বারবার বলছি বাঙালি হিসেবে কিন্তু এটা একটা আলোর রেখা, পাইপলাইনে বিনিয়োগ আছে, হলে আমার আপনারই ভালো। কিন্তু এর পাশে একই সময় যদি বাইরের লোকেরা এসে এই ছবিটা দেখেন, মানে হাব অফ দ্য সিটিতে, যে কোনো, যে কলকাতা হোক বা বৃহত্তর কলকাতায় হোক,
তাহলে তার মাথাও কি একবার এটা আসবে না যে যে নিয়োগ এখানে পাইপলাইনে আছে সেই নিয়োগটাই হচ্ছে না, তাহলে আমি নতুন ইনফ্রাস্ট্রাকচার গড়ি কি করে বা গড়বো কেন? আমি একটা প্রশ্ন করি, টাটা কত বড় শিল্পপতি এটা মানে বিষয় নয়, কিন্তু টাটাদের সম্মানটা না শিল্পপতি জগতে হিউজ। যেখানে টাটা ফ্যাক্টরি করতে পারিনি, যেখানে শিল্পকে বিসর্জন দিয়ে বিসর্জনকে শিল্প করা হয়েছে, সেই রাজ্যে অন্য কেউ শিল্প করতে আসবে না। এক আর এই বিজিবিএস এর সময় কে বসে থাকলো না থাকলো ডাজেন্ট ম্যাটার। আপনি যখন একটা কিছু জিনিস কেনেন আজকের দিনে, আপনি আগে রিভিউ দেখেন, সেরকম ওরাও রিভিউ দেখছে পশ্চিমবঙ্গের অবস্থা কি। এটার জন্য রিভিউ করতে মাঠেও নামতে হবে না, ওই ফেসবুক ইউটিউবটা একটু ঘাঁটলেই তারা বুঝে যাবে, সেখানে কেউ আসবে না। আমি বললাম শুনুন, আমি বলছি এখানে কারা আসবে বলছি শুনুন। যে লোকটা কুম্ভ মেলায়, এক মিনিট মনিদা, কুম্ভ মেলায় এক মিনিট মনিদা আপনি ভালো লোক, কুম্ভ মেলায় যে লোকটা দাঁতন বিক্রি করেছে সেই বিজিবিএস এর শিল্পপতি। কুম্ভ মেলার দাঁতন বিক্রি যারা বিক্রেতা তারা এই বিজিবিএস এর শিল্পপতি। এখানে আর কোনো শিল্পপতি আসবে না। আসবে আম্বানিরা, আসবে ভাষণ দেবে, অনেক ভালো প্রশংসা করবে, 1 টাকারও ইনভেস্ট করবে না। এতে কোনো রাজ্যের ছবির কোনো মানে শিল্পের ছবি হয়েছে, এটা তো অষ্টম, শ্রীকৃষ্ণের জন্ম, অষ্টম গর্ভের সন্তান এই বিজিবিএস। এই বিজিবিএস তো অষ্টম গর্ভের সন্তান, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিজিবিএস তো অষ্টম গর্ভের সন্তান। শ্রীকৃষ্ণ জন্ম হয়েছে, দেখি কি হয়, দেখি না কি হয়। একটাই সমাধান, একটাই সমাধান, মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় কর, একটাই সমাধান। তৃণমূলকে ঝেঁটিয়েই বিদায় করতে হবে, একটা সমাধান। তৃণমূল যাবে, কে এসে করবে? বিজেপি এসে করবে। আসামে হয়েছে, ত্রিপুরায় হয়েছে, কোথায় হয়েছে দাদা দেখেন না? আসাম ত্রিপুরায় কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, মুখে বলে লাভ নেই। সিবিআই যতক্ষণ ইনঅ্যাক্টিভ থাকবে কিছুই হবে না। তাহলে ফলো করছে কেন এই বিজিবিএসটা? এই বিজিবিএসটা আসাম কেন ফলো করছে? যদি এটা খারাপ হয়, এই লক্ষ্মীর ভান্ডার কেন ভারতবর্ষের স্টেট তারা ফলো করতে চাইছে কেন? আমি এক লাইন বলতে চাই, আমাকে একটু বলতে দিন। আমাদের হাতে সময় খুব কম, আমরা শেষ করব। বন্দ্যোপাধ্যায় সৃষ্টি কিন্তু এমন একটা সৃষ্টি না যে লোহা লোহে কো কাটতা হয়, আপনার কাছে সেকেন্ড অপশন থাকবে না। এতে মানুষ হাতে টাকা পাচ্ছে, কিন্তু মানুষ আজকে টাকা পেয়েও মানুষ কিন্তু ভুলবে না, কারণ 1000 টাকা পাওয়ার পরও 2,33,00,000 মানুষ বিজেপিকে ভোট দিয়েছে, এবং বিরোধী ভোট সরকারি ভোটের থেকে বেশি। তার কারণ মানুষ বুঝেছে তাদের চাকরি নেই, তাদের শিক্ষা নেই, নিরাপত্তা নেই, তাই আপনাদের আর জায়গা নেই। আরে শুভেন্দু তো বলছে 3000 দেবে, কেন বলছে? দেবে তো, তাহলে কেন বলছে? যদি মানুষকে বলতে হয় এটা যদি একটা আগেই বলেছি ফেলে দেওয়া হয়, তাহলে সেটাকে অ্যাডাপ্ট করবে কেন বেশি টাকা দিয়ে? আপনারা বলতে পারেন 1000, আমি বলেছি লোহা লোহে কো কাটতা হয়। বেশ, আজকে আমাদের বিতর্কের আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই বিতর্ক একটাই কারণে আয়োজন করেছিলাম, প্রত্যেক দিনই বিতর্কের শেষে কারণটাও আপনাদের বলে দিই। তার কারণ দেখুন, আমরা 5 রকম 10 রকম যা খবর হয় সারাদিনে সব দেখাই, কিন্তু আমাদেরও অত্যন্ত খারাপ লাগে যখন দেখি আমাদের সহনাগরিক এবং একেবারে তরুণ মুখ বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা রাস্তায় বসে আছে, এবং তারা প্রতীকী আন্দোলনে নানা রকম যারা যা করছেন তা মরিয়া হয়ে করছেন। আমরা তাদেরই পক্ষে বরাবর বলবো যারা সত্যিকারের চাকুরি প্রার্থী, যাদের মেধা আছে, যারা পাশ করেছেন। আলবাত বলবো, আজও বলেছি, ভবিষ্যতেও বলবো, শিল্পের পক্ষেও বলবো। দেখতে থাকুন TV9 বাংলা।